गोपालं गकुलानन्दं गोविन्दं गोपीवल्लभं गोपालं गकुलानन्दं गोविन्दं गोपीवल्लभम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय गोपालं गकुलानन्दं गोविन्दं गोपीवल्लभं गोविन्दं गोपीवल्लभं 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 विठ्ठला 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 गोविन्दं गकुलानन्दं गोपालं गोपीवल्लभं गोपालं गोपीवल्लभं गोपालं गोपीवल्लभं दारू उतरी विनती करूं मैं पैया पर उतरी दरस दिखाओ हो मोरी काना तुम्हारी पास कैसे जाओ पिहरवा निसिया धियारी दामिनी दमकत बाली उमरिया मुझे डर लागत निसिया धियारी दामिनी चमकत बाली उमरिया मुझे डर लागत कैसे जाऊँ मैं अकेला सजनवा कैसे जाऊँ मैं अकेला सजनवा तुम्हारी पास कैसे जाऊँ पिहरवा तुम्हारी पास कैसे जाओ पिहरवा पास कैसे जाओ पास कैसे जाओ पास कैसे जाओ पिहरवा বিদ্যুৎ চমকাচ্ছে নিশি অন্ধকার তোমার কাছে আমি কি করে যাবো কাকিমা এটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক না এটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যায় ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার ওগো তোমার চক্ষু দিয়ে আমি তরুণ অরুণ লেখা আমি বিমল জ্যোতির রেখা আমি তরুণ অরুণ লেখা আমি বিমল জ্যোতির রেখা আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার ওগো তোমার চক্ষু দিয়ে বাহ
মোবাইল হ্যাঁ না না, এই কাকিমা হচ্ছে আমাদের চারতলার উপরে থাকেন উনি। তো এই কাকিমা ভীষণ ভালো গান গায়, তো আজকে শেয়ার না করে পারলাম না, এই জন্য ভীষণ ভালো লাগলো কাকিমার গান। এরপরে আরো গান শুনবো কাকিমার গলায়, এখন সময় নেই বলে তাড়াহুড়ো করছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণ ভালো গান উনি। তো এরপর যদি সময় সুযোগ হয় তো আবার তোমাদের সঙ্গে এরকম আরো ভালো গান শেয়ার করবো। দারুণ দারুণ দারুণ, সত্যি তাই। গুড মর্নিং বন্ধুরা, আবার যথারীতি দেখে বুঝতেই পারছো আমি আবার রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করেছি। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলে দিই, আমার ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, সবাই নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। ভালো আছি মানে চলেই যাচ্ছে, তো চলতে হয় তাই চলে যাচ্ছে, এটাই হলো ব্যাপার। আর সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে রান্না বলতে আমার করার মধ্যে রান্না বলতে আজকে হবে মাছের তেলের তরকারি। তো মাছের তেলের তরকারি আমি যেরকমভাবে করি সেটা হচ্ছে, আমি মাছের তেলের তরকারির মধ্যে কোনো রকম সবজি টবজি দিই না।
আমি জাস্ট আলু আর পেঁয়াজ রসুন দিয়ে এভাবেই মাছের তেলে তরকারি করি, ওর মধ্যে কোনো রকম বেগুন টেগুন হ্যানা ত্যানা এসব জিনিস দিই না, আর জাস্ট আলু। এই হচ্ছে আমার মাছের তেলের তরকারির উপকরণ। তো যাই হোক, এখন মানে প্রায় 11:30 বাজে, তো এখন আর বেশি বকর বকর করবো না, কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো ভাবলাম করার জন্য। তো রান্নাটা করার জন্য কি কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই। আলু কেটে রেখে দিয়েছি, এখানে মাছের তেলের সমস্ত কিছু নাড়ি ভুড়ি যা থাকে সমস্ত কিছু ফেলে দিয়েছি, ফেলে দিয়ে শুধুমাত্র তেলটুকু নিয়েছি, আমি তার থেকে বেশি অন্য কিছু দিই না। আর এর মধ্যে রাখা আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি। না করে রান্নাটা এখন স্টার্ট করা যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, মানে কাজ করতে করতে কথা বলবো আর কি। কেন কি বলেছিলাম তোমাদের, কাজের মাসি ঢুকে গেলে আমাকে এখানে কথা বলতেই দেবে না, ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থেকে ভাববে যে কি পাগল টাগল হয়ে গেল নাকি, অনেক বছর পর কাজে ঢুকেছে তো ও ভাববে যে ও একা একাই বক বক করছে না, একা একাই কাজ করছে, তারপর এখানে বাসন টাসন মাজতে আসবে, তো আমাকে তো কথা বলতেই দেবে না। তো রান্নাটা হবে সর্ষের তেলে, তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম কড়াইতে। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কেন কি এমনিতেই তেলের মধ্যে, তেলের তরকারির মধ্যে তেলটা বিভৎস পরিমাণে থাকে, তাও আমি তেলটা একটু বেশি দিয়ে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, এই আলু ভাজার মতো আলুগুলো কেটে রেখেছি, তো আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি নুন। তো এদিকে আমার দেখো আলুটা ভাজা ভাজা হচ্ছে, হোক, এর মধ্যে আমি এই তেলগুলো দিয়ে দিলাম, একদমই অল্প হয়েছে, যেহেতু আমি অন্য কিছু যেহেতু দিই না, তো সেই জন্য তেলটা কমে এটুকুই হয়ে যায়, কিছু করার নেই, আর প্রচণ্ড ঠান্ডা লাগে বাকিগুলো দিতে। তো এই অল্প তেলের মধ্যে আমি এবারে করবো, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো। এখানে আমার মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা, নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার মাছের তেলের তরকারি, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো আজকে আমাদের মেনু হয়েছে, তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারিনি, আজকে ছাদেও আমি যাইনি, তো কি কি মেনু হয়েছে, মানে ছাদে শুধু জামা কাপড়গুলো মেলে দিয়েই চলে এলাম আর কি। তো কি কি মেনু হয়েছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রয়েছে লাল শাকের ভাজা, এদিকে রয়েছে এই মাছের তেলের তরকারি যেটা আমি করেছিলাম, এদিকে রয়েছে মাছের ঝোল, সব খাওয়া হয়ে গেছে আর 2 পিসই পড়ে আছে, আর এদিকে রয়েছে কালকের ওই চিংড়ি মাছ দিয়ে যে কপির ডাঁটা চচ্চড়ি করেছিলাম সেইটা, আর এইদিকে রয়েছে ভাত। পুজো চলছে এখানে, বলছি পুজো চলছে এখানে, প্রায় শেষের পথে। আমি ওদিকে ছাদে জামা কাপড়ে মেলে এসেছি আজকে, আর ছাদে গিয়ে বসে থাকতে খুব একটা ইচ্ছা করছিল না, কেন কি প্রচণ্ড গরম ছাদে আজকে, মানে এত রোদ যে বলার কথা নয়, প্রচণ্ড গরম লাগছে আজকে ছাদে, মানে বেশিক্ষণ থাকলে বোধহয় ছাদে ভাজা ভাজা হয়ে যেতে হবে। পুজো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর বসে যাব খেতে। অসহ্য লাগছে একদম পুরো, আমার এই বিড়ালের ডাক, মানে বিশেষ করে হুলো বিড়ালের ডাকগুলো একদম সহ্য হয় না, হাঁ হাঁ করে চিৎকার করে, অসহ্য লাগে একদম। এমনি যেগুলো ছোটো ছোটো ওই মিনি বিড়াল বলে না, মিনি বিড়ালই বলা কোথায় ওগুলোকে, ওইগুলোর ডাক আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু এই বড় বড় ওই ধ্বংস মার্কায় যে হুলো বিড়ালের মতো দেখতে যে চেহারা, হুলো বিড়ালের মতো দেখতে না, হুলো বিড়ালই, ওই মোটা মোটা বিড়ালগুলো, ওইগুলোর ডাক আমার শুনলেই ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, জানি না ও কিসের জন্য কাঁদছে, ও বোধহয় ওর মিনি বিড়ালকে খুঁজে বেড়াচ্ছে, ওর সঙ্গীকে, ওর বউকে খুঁজছে, সেই জন্যই বোধহয় ও চিৎকার করে কাঁদছে, তাই হবে হয়তো। ওই তো পুজো শেষ হয়ে গেছে, এবারে যাব খেতে।
আমার অবস্থাটা একবার শুনে দেখো, খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা আমি ছাদ থেকে জামা কাপড় মেলেছিলাম, সেই ছাদ থেকে জামা কাপড় আমি নিয়ে আসতে পর্যন্ত ভুলে গেছি। আমার জামা কাপড়ের অবস্থা দেখো, বিছানা চাদর ফাদরগুলো কেচেছি, অবস্থাটা একবার দেখো, দেখেছো? এইগুলোকে আমাকে এখন বসে বসে ভাঁজ করতে হবে, মানে ভাবতে পারছো? এগুলোকে ভাঁজ করা মানে বিরক্তিকর কাজ, দেখেছো? সংসারে যেন কাজের আর শেষ নেই, সারাটা দিন ধরে। আর আমি কি করি বলো তো, যখন অল্প অল্প চাদর টাদর হয় না, আমি হাতেই কেচে নিই। আমি এই ওয়াশিং মেশিনের জন্য অপেক্ষা করি না খুব একটা, ভাঁজ করিনি। কেন কি, কথা বলতে থাকলে তোমাদের সঙ্গে আর ভাঁজ তো হয়ে উঠবে না, কাজের থেকে কথাটাই বেশি বলে ফেলবো, কাজটা ঠিকঠাকভাবে হবে না, কথাটাই বেশি হয়ে যাবে। তো জিনিসগুলো আমি ভাঁজ করিনি, তো তারপর কথা বলবো তোমাদের সঙ্গে। কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় গোছানো। এবার খাবো ওষুধ, ওষুধ খেয়ে এবার দেবো দুপুরবেলা একটু ঘুম, না হলেও একটুখানি তো শুতে হবেই না। সত্যি আর ভালো লাগে না, সত্যি সত্যি। দুপুরবেলা শোয়া, মানে দুপুরবেলা শোয়া বলছি, আমি বলছি দুপুরবেলা শোয়ার কাজটা আর ভালো লাগে না। আমি বলতে চাইছি দুপুরবেলায় ওষুধপত্র খাওয়া আর এই সমস্ত। এখন দেখো ঘড়িতে 3:30 অলরেডি বেজে গেছে, আমি এখনও শুয়ে উঠতে পারলাম না। দাঁড়া, ওষুধটা খেয়ে নিই। আমার এনার্জি পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে ছাদে, 4তলার ছাদে 4-5 বার করে ওঠা আর নামা, তাতে যে কোনো মানুষের এনার্জি যে কোনো সময় শেষ হয়ে যাওয়ার চান্স খুব বেশি হয়ে থাকে। তো জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি আমি, সমস্ত জামা কাপড় আমার এখানে দেখো ভাঁজ করে রাখা হয়ে গেছে। সমস্ত জামা কাপড় ভাঁজ করে পাট পাট করে রেখে দিয়েছি। তো এইগুলো এবার আমি সন্ধ্যাবেলার দিকে গোছাবো। আমার মোটেও ইচ্ছা করছে না এখন গোছাতে, এক মুহূর্তের জন্য ইচ্ছা করছে না। তো এখন একটুখানি শোবো, তো শুয়ে টুয়ে নিয়ে একটুখানি, মানে ঘুম না দিলেও একটুখানি দুপুরবেলা তো শুতেই হবে, একটুখানি দুপুরবেলা শোবো, শুয়ে নিয়ে তো যদি পারি তো সন্ধ্যাবেলা নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, আর ফিরে আসবো গল্প করার জন্য। ততক্ষণের জন্য তাহলে টাটা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের বন্ধু অমৃতা তোমাদের সাথে আবার বকবক করবার জন্য। তোমরাই হচ্ছে আমার একমাত্র এনার্জির চাবিকাঠি আর কি। তোমাদের সাথে যদি এইটুকু সন্ধ্যাবেলার সান্ধ্যকালীন আড্ডাটা আমি না দিতে পারি, তাহলে আমার সত্যি কথা বলতে গিয়ে রাত্রেবেলার ঘুমটাই সম্পূর্ণ হয় না। তো যাই হোক, প্রচণ্ড গরম, আজকে বিভৎস গরম লাগছে, এত গরম লাগছে যেন মনে হচ্ছে ফ্যান ট্যান চালিয়ে বসি। কিন্তু এই মুহূর্তে যদি আমি ফ্যান চালাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, সর্দি কাশি হয়ে আমার একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে আমার একটা শ্বাসকষ্টের প্রবলেম আছে, মানে যে কষ্টটা আমাকে এরকম সিজন চেঞ্জের সময় প্রচণ্ডভাবে ভোগায়। আর এই সমস্ত রোগগুলো আমার বিয়ের আগে কোনো কালেই ছিল না, আমার কলকাতায় আসার পরে এই সমস্ত রোগগুলোর সংক্রমণ দেখা দিয়েছে। তো সেই কারণে একটু শ্বাসের প্রবলেম আছে। তো এই টাইমটাতে হলেই আমার একটু ওই কাশির পরিমাণটা বেড়ে যায়, আর কাশতেই আমার ওই শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায়, যার জন্য একটু সাবধানে আমাকে থাকতেই হয়। তো যাই হোক, চাটাও তো মানে চা খাওয়ার পর গরমটার জন্য আরও মানে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। আর এইদিকে কালকে তো দিদির অপারেশন, তো কালকে আমি মানে হসপিটালে যাচ্ছি। ভেবেছিলাম যাব না, কিন্তু ভেবেছিলাম সানডেতে যাব, কিন্তু সানডের দিনকে কি হয় বলো তো, মানে হাজব্যান্ড যেতে পারবে না, তো আমাকে যেতে গেলে শাশুড়ি মার সঙ্গে যেতে হবে। আর উনি না খুব একটা রাস্তাঘাটে খুব একটা সড়গড় নন, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে গেলে মানে হয়ে যেতে পারে। আর আমার ওই দিকটাতে একটু অচেনা ওই জায়গাটা, তো সেই কারণে আমি কালকেই ভাবলাম যে অপারেশন তো কালকেই যাই। আর সবথেকে বড় কথা কী বলো তো, এইরকম অপারেশনগুলো হলে না, যখন কাছের মানুষের কোনো অপারেশন হয়, তো
তো সেক্ষেত্রে যখন ঘরে বসে থাকবে না, তখন মনে হয় যেন ঘরে বসে থাকলেই যেন টেনশনটা আরও বেশি পরিমাণে বাড়ে। 14 বার করে ফোন করা, ফোন করে করে খবর নেওয়া, নানান রকম টেনশনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে ভাবলাম যাওয়াটাই বোধহয় শ্রেয়, সেই জন্য কালকেই ভাবলাম একবার গিয়ে ঘুরে আসবো। আর এখন হসপিটাল নার্সিংহোমগুলোর এমন সিচুয়েশন হয়েছে কোভিড সিচুয়েশনের পর থেকে, আর মানে পেশেন্ট পার্টিকে পর্যন্ত দেখতে দিচ্ছে না আর কি। মানে ওই যে টাইমে আর কি ভিজিটিং আওয়ার্স থাকে, সেই টাইমেও পেশেন্টকে দেখতে দিচ্ছে না। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে দূর থেকে কথা বলতে পারবে, কিন্তু যে অসুস্থ পেশেন্ট সে কী করে যে বাড়ির লোকের সাথে কথা বলবে জানি না আমি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো সেই জন্য কালকে সকালবেলায় বেরিয়ে যাব। আর ওখানে গিয়ে কোনো রকম ব্লগিং করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব হবে না, কেন কি আমি মনের দিক থেকে এই জিনিসগুলো পছন্দ করি না একদমই। আমার পার্সোনাল লাইফ একদিকে আর আমার এই লাইফটা একদিকে। তো সেক্ষেত্রে আমি সমস্ত কিছুই যে ভিডিও করে দেখাই বলে যে আমি হসপিটালে গিয়ে ভিডিও করতে পারবো, সেটা একেবারেই সম্ভব না। কারণ যে সিচুয়েশান বা যে মানসিক অবস্থা তখন থাকবে, সেই অবস্থায় কোনো রকম ভিডিও করবার কোনো ইচ্ছা আমার থাকবে না। তো আমি তার জন্য মানে সরি চেয়ে নিয়েছি তোমাদের আগে থেকেই যে আমি সেখানে কোনো রকম ভিডিও পোস্ট করতে বা ভিডিও দেখাতে তোমাদের পারবো না। তো এটাই হলো ব্যাপার। তো এটাই ভাবি মাঝে মধ্যে যে মানুষ হয়ে যেন, মানে মানুষ হয়ে যদি পরের জন্মে জন্মাইও, তাহলে যেন কোনো রকমভাবে মেয়ে হয়ে না জন্মাই। মানে মেয়ে জন্মের মতো প্যাথেটিক জন্ম বোধহয় লাইফে কিছু হয় না, সব থেকে প্যাথেটিক জন্ম মেয়ে জন্ম। সেই জন্য চাই যে ইন ফিউচারে যদি মানুষ হয়ে জন্মায় তবে যেন ছেলে হয়ে জন্মায়, আর না হলে পাখি হয়ে জন্মায়। আর পাখিও যদি না হই, তাহলে অ্যাটলিস্ট কোনো কীটপতঙ্গ হয়ে জন্মাবো। আমার হাজব্যান্ড বলে তুই ইয়ে কী বলে পরজন্মে আরশোলা হয়ে জন্মাবি। আমি জানি না আমি কী হয়ে জন্মাবো, যদি পরজন্ম বলে যদি কিছু থাকে। হ্যাঁ, থাকে তো বলে জাতিস্বর, নাহলে কী করে হয়, মানে পরের জন্মের কথা আগের জন্মের কথা পরের জন্মে কী করে মনে থাকে। তবে আমরা তো ওই রকম মানে উঁচু দরের মানুষ নই, সুতরাং আমাদের আগের জন্মে আমি কী ছিলাম সেটা আমি নিজেও জানি না, আর পরের জন্মে আমি কী হব সেটাও আমি নিজে জানি না। তো সেক্ষেত্রে এই সমস্ত কথা বাদ দেওয়াটাই শ্রেয়। হ্যাঁ, জানি না যদি পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে অবশ্যই মেয়ে হয়ে জন্মাবো না। মানে মেয়ে জন্ম যে কতটা কষ্টকর, কতটা প্যাথেটিক, সেটা এখন মানে প্রতি মুহূর্তে ফিল করতে পারি। বিয়ের আগে তখন এতটা ফিল করতে পারতাম না, কেন কি তখন এরকম সিচুয়েশনের মধ্যে আমাদের পড়তে হতো না। কিন্তু বিয়ের পরে নানান দিক থেকে বুঝতে পারি যে মেয়ের জন্ম যে কতটা কষ্টকর, মানে মেয়ে হয়ে জন্মালে পরবর্তীকালে যে কত রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটা ফিল করতে পারি এখন। চারিদিকে যখন ঘটনাগুলো দেখি তখন তাই মনে হয় যে মেয়ে জন্ম যেন মানে মেয়ে হয়ে যেন না জন্মাই পরের জন্মে। কি জানি, কিছু হয়ে না জন্মালে বোধহয় আরও ভালো হয়, ফুল হয়ে জন্মাই তার থেকে ভালো। গাছে ফুল হয়ে জন্মাবো, কিছুক্ষণ পর সেটাকে তুলে তুলে নিয়ে চলে যাবে, ওটাই বরঞ্চ বেশি ভালো হবে। কিন্তু কোনো রকমভাবেই আর মেয়ে হয়ে জন্মাবো না। দেখা যাক, যদি পরজন্ম বলে কিছু থাকে তবে অবশ্যই যদি কিছু হয়ে জন্মাই। তো তোমাদের সঙ্গে তো এখনই তো মরে যাচ্ছি না, সুতরাং শেয়ার করতে পারবো না। যখন মরে যাবার পর তো আর ভিডিও করতে পারবো না, সুতরাং এখনও যখন বেঁচে আছি, বেঁচে পড়তে আছি, তখন পরজন্মের কথা না হয় নাই ভাবলাম। এখন মানে পরের দিন কী হবে সেটা নিয়ে ভাবাটাই বেশি দরকার। তো যাই হোক, তোমাদের সবার অনেক গুড উইশেস পেয়েছি। আমার দিদিকে তোমরা মন থেকে প্রার্থনা করেছো, দিদির সুস্থতা কামনা করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেকের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি। আর এরপরেও তোমরা প্রে করো যে কালকে যেন সব কিছু ভালোভাবে মিটে যায় এবং আমার দিদি যেন ঘরে ফিরে আসে সুস্থভাবে, তার সন্তানের কাছে, তার পরিবারের কাছে সুস্থভাবে যেন ফিরে আসে, এটাই কামনা করি আমিও। আর তোমরাও প্রে করো একটুখানি, এটাই ব্যাপার হলো। আর একটা কথা, আজকে তোমাদের আমার ভিডিওর মধ্যে একটা জিনিস শেয়ার করব। আমাদের ফ্ল্যাটের উপরে এক কাকিমা আছেন, তো তার অসাধারণ গান আর কি কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো উনি এত সুন্দর গান খালি গলায়, মানে ভজন বলো, ভক্তিমূলক গান বলো, এই গানগুলো এত সুন্দর গান উনি, তো শেয়ার না করে পারলাম না। এখন যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যতটা পারি আর কি, যতটা সম্ভব আমার পক্ষে তো শেয়ার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমাদেরকে শোনাবো, প্লিজ শুনো, একটু ভালো লাগবে আশা করি। তো যাই হোক, কালকে আর কোনো ভিডিও হয়তো আসবে না, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে আর বেশি কথা বলতে ভালো লাগছে না, একটু মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত আছি, তো সেজন্য বেশি কথা বলতে আর ভালো লাগছে না। তো পরের দিনকে আবার কথা বলতে চলে আসবো তোমাদের সঙ্গে। তো প্লিজ আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে থেকো। তো এখনকার মতো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি।